রাজধানীর কদমতলীতে ফোমের কারখানায় ভয়াবহ আগুন। ৩ ঘন্টা চেষ্টায় আসে নিয়ন্ত্রণে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সূত্রপাত, ধারণা ফায়ার সার্ভিসের। লাইনটা চালু করার সাথে সাথে তাদের ভিতরে যে সার্কিটগুলো আছিল হঠাৎ করে আগুন ধরে যায়, আর সাথে সাথে ফুললি ডেভেলপ হয়ে যায় আগুনটা। রাজনৈতিক চাপ এবং প্রাতিষ্ঠানিক সেন্সরশিপে হারিয়ে যাচ্ছে অনুসন্ধানী প্রতিবেদন। জার্নালিজম কনফারেন্সে গণমাধ্যম কর্মী ঝুঁকি এবং নিরাপত্তাহীনতার কথা বললেন সম্পাদকরা। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হচ্ছেন শুভেন্দু অধিকারী। রাজ্যপালের কাছে দলীয় বিধায়কদের স্বাক্ষরপত্র জমা। তামিলনাড়ুতে কোয়ালিশন সরকার গঠনের পথে থালাপতি বিজয়ের দল। সবাইকে আমন্ত্রণ, যমুনা নিউজে আপনাদের সঙ্গে আছি আমি ফয়সাল। তুমি এতক্ষণ শিরোনামগুলো দেখলেন। রাজধানীর কদমতলীতে একটি ফোমের কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। শুক্রবার সন্ধ্যায় কদমতলীর সাদ্দাম মার্কেট এলাকায় H&N ফোম অ্যান্ড ম্যাট্রেস কারখানায় আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 5টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে 3 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় আহত হন ফায়ার সার্ভিসের 2 সদস্য। প্রত্যক্ষদর্শীরা জানান, কারখানাটি টিন শেডের ছিল। সেখানে বিপুল পরিমাণ প্রস্তুতকৃত ফোমের পাশাপাশি ছিল ফোম তৈরির কাজে ব্যবহৃত কেমিক্যাল এবং প্লাস্টিকের ড্রাম। দাহ্য পদার্থের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। কালো ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে পুরো এলাকা। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত। পরিত্যক্ত যে ফোমগুলো আছে বিভিন্ন প্রতিষ্ঠানের, এই ফোমগুলো এনে রিসাইক্লিং করে তারা ম্যাট্রেস তৈরি করে, এবং সাথে সাথে ইম্পোর্ট করে কিছু কাপড়ও তারা ম্যাট্রেসের জন্য নিয়ে আসে, এবং কিছু টায়ার জাতীয় জিনিস আসছিল, যার কারণে আগুনটা খুব দ্রুত ছড়ায়। দেশে অনুসন্ধানী সাংবাদিকতা বেড়েছে, সাথে পাল্লা দিয়ে বেড়েছে ঝুঁকি। নিরাপত্তাহীনতায় ভোগেন অনেক গণমাধ্যম কর্মী। নজরদারির সংখ্যাও কাটেনি। MRDI আয়োজিত বাংলাদেশ জার্নালিজম কনফারেন্সের প্রথম দিনে উঠে আসে এমন অভিমত। বক্তারা বলেন, রাজনৈতিক চাপ এবং প্রাতিষ্ঠানিক সেন্সরশিপের কারণে হারিয়ে যাচ্ছে অনেক অনুসন্ধানী প্রতিবেদন। স্বার্থের দ্বন্দ্বও আছে। রাজধানীর একটি হোটেলে প্রথমবারের মতো আন্তর্জাতিক এই কনফারেন্সের আয়োজন করা হয়েছে। ছুটির দিন বাংলাদেশ জার্নালিজম কনফারেন্স ঘিরে গণমাধ্যম কর্মীদের সরব উপস্থিতি। প্রথম দিন এক ছাদের নিচে হাজির বাংলাদেশ সহ 10 দেশের সাংবাদিক, সাংবাদিকতা শিক্ষক, গবেষক সহ বিভিন্ন স্তরের প্রায় 550 কর্মী। মিডিয়া রিসোর্সেস অ্যান্ড ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ MRDI এর আয়োজনে রাজধানীতে এমন আয়োজন এই প্রথম। উদ্বোধন পর্বে দেশের গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে প্রশ্ন ওঠে। বক্তারা বলেন, রাজনৈতিক পালাবদল হলেও সাংবাদিকদের ঝুঁকি কমেনি। স্বাধীনতার প্রশ্নে একমত হতে পারেননি নীতি নির্ধারক ও অনেক মালিক পক্ষ। এই যে আঘাত এসছে সংবাদ মাধ্যম, সেটা শুধুমাত্র রাষ্ট্র সুরক্ষা দিতে যেরকম পারে নাই, অরাষ্ট্রীয় শক্তি সেটাকে পরিচালিত করেছে, কিন্তু তার ভেতরে কিন্তু গণমাধ্যমের অভ্যন্তরীণ শত্রু কাজ করেছে। দালিলিক প্রমাণ আছে, ডকুমেন্টারি এভিডেন্স আছে যে একটি প্ররোচনা যারা দিয়েছেন তাদের মধ্যে সুপরিচিত কোট এন্ড আনকোট সংবাদকর্মীরা ছিলেন। সাংবাদিকতা শুধু পেশা না, জনসেবাও বটে। তাই এখানে নৈতিকতার সর্বোচ্চ চর্চা হওয়া জরুরি। সংবাদ মাধ্যম যদি রাজনৈতিক চাপ ও ব্যবসায়িক মুনাফার ঊর্ধ্বে উঠতে না পারে, তাহলে তা সমাজের জন্য অশনি সংকেত। প্লেনারি সেশনে অনুসন্ধানী সাংবাদিকতা নিয়ে খোলামেলা আলোচনা হয়। বক্তারা বলেন, ঝুঁকির কারণে অনেক সাংবাদিক পেশা ছেড়ে চলে যাচ্ছেন। তাদের আইনি ও মানসিক সুরক্ষার অভাব আছে। তার উপর তহবিল সংকট হলে অনেক ইনভেস্টিগেটিভ রিপোর্ট আলোর মুখ দেখে না। আমরা পুরোপুরি বিজ্ঞাপন নির্ভর মিডিয়া, ফলে আমাদেরকে আমাদের টাকা দিয়েই করতে হয় যেটুকু, এবং অনেক প্রতিষ্ঠানের পক্ষে দীর্ঘমেয়াদী অনুসন্ধান করানোও সম্ভব না। কারণ হচ্ছে এক একটা অনুসন্ধান করতে 3 থেকে 1 বছর লেগে যায় যদি ভালো কোনো অনুসন্ধানী রিপোর্ট আপনি করতে চান। ইন্ডিপেন্ডেন্স অফ দি এডিটোরিয়াল ইনস্টিটিউশন, এবং আমি মনে করি ডেইলি স্টার এবং প্রথম আলো আমরা একটা উদাহরণ সৃষ্টি করতে সক্ষম হয়েছি। দি রোল অফ দি ইনস্টিটিউশন অফ দি এডিটর ইনভেস্টিগেটেড এন্ড টু হোয়াট এক্সটেন্ট। গণমাধ্যমের মালিকরা যদি সেলফ সেন্সরশিপে অভ্যস্ত হয়ে পড়েন, তাহলে অনুসন্ধানী সাংবাদিকতা টিকে থাকতে পারবে না। কারণ এসব কাজের মূল লক্ষ্যই হলো বেসরকারি খাত বা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের দুর্নীতি উন্মোচন করা। এই প্রবণতা ভারত, পাকিস্তান, বাংলাদেশ সহ অন্যান্য দেশে চলতে থাকলে তা সাংবাদিকতার জন্য ভয়ঙ্কর পরিণতি নিয়ে আসবে। সম্মেলনের বিকেলে আলাদা পর্বে অনুসন্ধানী ডকুমেন্টারি, গণমাধ্যমে অন্তর্ভুক্তিমূলক বার্তা কক্ষ ও তথ্যের সুরক্ষা নিয়ে বিশেষজ্ঞরা আলাদা সেশন নেন। MRDI ফেলোশিপের জন্য নিজেদের রিপোর্টের আইডিয়া উপস্থাপন করেন সাংবাদিকরা। শনিবারও দিনভর রয়েছে গণমাধ্যম নিয়ে নানা আয়োজন। তৌহিদ হোসেন, যমুনা নিউজ, ঢাকা।
2028 সালের মধ্যে নতুন কারিকুলাম বাস্তবায়নের কাজ চলছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন। তিনি জানান, বিশেষজ্ঞের একটা কমিটি বই পরিবর্তন ও পরিমার্জনের কাজ করছে। রাজধানীতে এক অনুষ্ঠানে নতুন বই ছাপানোর কাজ সময়মতো এবং সুন্দরভাবে করার আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী। বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির বার্ষিক সাধারণ সভা বাংলা একাডেমিতে এই আয়োজনে যোগ দেন শিক্ষামন্ত্রী সহ মন্ত্রিসভার কয়েকজন সদস্য। প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী বলেন, আনন্দময় শিক্ষা নিশ্চিত করতে হলে বইয়ের কাগজের মান ও প্রিন্টিং উন্নত করতে হবে। নোট গাইড থেকে শিক্ষকদের প্রশ্নপত্র তৈরি করার পদ্ধতি বন্ধে উদ্যোগ নেওয়ার কথাও জানান তিনি। আপনাদের মুদ্রণের সময় এবার যেন কাগজগুলো ঠিক থাকে, আর এই মুদ্রণের ব্যাপারে যে আমাদের ভিতরে অসম প্রতিযোগিতা হয়, এটা যেন আর না হয়। বই ছাপা এটি সুন্দরভাবে আপনাদের উঠাতে হবে এবং সেইখানে যেন কোনো দুশ্রুতি না থাকে, সেই জন্য আমরা ইন্সপেকশন তো করবই এনসিটিভি থেকে। এ সময় নতুন কারিকুলাম বাস্তবায়নের বিষয়েও কথা বলেন শিক্ষামন্ত্রী। আমরা কারিকুলাম আবার নতুনভাবে শুরু করছি 2028 থেকে 100%, বা এই মুহূর্তে এই গত 4 দিন ধরে যে ডক্টর আজিজ সাহেব ছিলেন আরডিএতে, সেখানে প্রায় 223 জন আমাদের এক্সপার্টিস গিয়েছেন। কমিটি কাজ করছে, বই পরিবর্তন করছি, পরিমার্জন করছি, যুগ উপযোগী যা করা প্রয়োজন তা আমরা করছি। অনুষ্ঠানে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী বলেন, আগামী বছর থেকে বইমেলা আয়োজনে সংস্কৃতি মন্ত্রণালয় ও বাংলা একাডেমির পাশাপাশি শিক্ষা মন্ত্রণালয় এবং বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতিকে যুক্ত করতে হবে। পাণ্ডুলিপি তৈরি, সম্পাদনা, মুদ্রণ এবং প্রকাশনা লেভেল পর্যন্ত, বিক্রি লেভেল পর্যন্ত যে আপনারা যান, এ ব্যাপারে সাংস্কৃতিক মন্ত্রণালয়ের কোনো ভূমিকা আছে? বাংলা একাডেমির কোনো ভূমিকা আছে? তাদের নেতৃত্বে বইমেলা তাহলে কেন হবে? আর সেখানে আপনারা কেন যাবেন? সভায় প্রকাশনা খাতকে শিল্প হিসেবে ঘোষণা করার আহ্বান জানান প্রকাশকরা। এ সময় নীতি সহায়তা ও স্বল্প সুদে ঋণ সহায়তা দেওয়ারও দাবি তোলেন তারা। তাওহিদ মিথুন, যমুনা নিউজ, ঢাকা। দেশের হাম পরিস্থিতির খবর। হাম এবং উপসর্গে মৃত্যুর মিছিল থামছেই না। গত 24 ঘন্টায় হামের উপসর্গ নিয়ে প্রাণ গেছে 7 জন শিশুর, এর মধ্যে সিলেটেই মারা গেছে 3 জন। স্বাস্থ্য বিভাগে এই তথ্য জানিয়েছে। এছাড়া ঢাকায় 2, বরিশালে 1 এবং খুলনায় প্রাণ গেছে আরও 1। শিশুর প্রাদুর্ভাব শুরুর পর থেকে এখন পর্যন্ত হাম এবং উপসর্গে দেশে মোট মৃত্যু হয়েছে 343 জনের। বাড়ছে রোগীর ভিড়ও। রাজশাহী, ময়মনসিংহ, রংপুর, চট্টগ্রাম বিভাগে উদ্বেগজনক হারে ছড়াচ্ছে ছোঁয়াচে রোগ। অনেক হাসপাতালের ওয়ার্ডে পর্যাপ্ত জায়গা না হওয়ায় বারান্দায় রেখে দেওয়া হচ্ছে চিকিৎসা। আবার কোথাও একই বেডে একাধিক শিশুকে চিকিৎসা দেওয়া হচ্ছে, এতে বাড়ছে সংক্রমণের ঝুঁকি। মশাবাহিত বিরল এক রোগে আক্রান্ত হয়ে মারা গেলেন চট্টগ্রামের ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমাল সায়েন্সেস ইউনিভার্সিটির শিক্ষিকা ডক্টর জাকিয়া সুলতানা জুথি। বৃহস্পতিবার সকালে চট্টগ্রামের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। চিকিৎসকরা জানান, শিক্ষিকা জুথি জাপানিজ এনসেফালাইটিস নামক এক ভয়ঙ্কর ভাইরাসে আক্রান্ত ছিলেন। তার শরীরে বিরল এই রোগের সমস্ত লক্ষণ বিদ্যমান ছিল। কিউল্যাক্স মশার কামড়ে এই রোগ হয়। এটি সরাসরি মস্তিষ্কে আঘাত করে, ফলে মাত্র কয়েকদিনের অসুস্থতায় শিক্ষিকার এমন মৃত্যু হলো। তার সহকর্মীরা জানান, অসুস্থ হওয়ার আগে তিনি 2 দফায় মুন্সিগঞ্জ এবং বান্দরবান গিয়েছিলেন। সরকার যেমন 71 সালের গণহত্যাকে সমর্থন করে না, তেমনি শাপলা চত্বরের নির্মম হত্যাকাণ্ডকে অবিস্মৃতি হতে দেবে না। রাজধানীতে শাপলার শহীদ গাঁথা শীর্ষক এক আলোচনা সভায় এমন মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন। একই অনুষ্ঠানে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন, শাপলা চত্বর হত্যাকাণ্ড নিয়ে মিথ্যাচার করেছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজধানীর জাতীয় জাদুঘরে শাপলা স্মৃতি সংসদ আয়োজিত আলোচনা সভা ও মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠান। আয়োজনের মূল লক্ষ্য ছিল 2013 সালের 5 মে মতিঝিল শাপলা চত্বরের ঘটনার স্মরণ। আপনারা যারা আলেম ওলামা আছেন, সেই সময়ের স্মৃতিচারণ করে বক্তারা বলেন, জাতীয় বীরদের সম্মানের উপর নির্ভর করে জাতির শ্রেষ্ঠত্ব। শাপলা চত্বর স্মৃতি সংরক্ষণে ঐক্যবদ্ধভাবে কাজ করার তাগিদ দেন বক্তারা। শাপলাদের পর্দার আড়ালে কি ঘটনা ঘটেছিল সেটা আমরা ইনশাআল্লাহ উন্মোচন করব। আমরা যদি আমাদের শহীদদেরকে সম্মানের সাথে স্মরণ করতে না পারি, তাদেরকে মাথার তাজ হিসেবে না উত্থাপন করতে পারি, তাহলে আগামী দিনে বাংলাদেশের যে কোনো সংকটে আর কেউ শহীদ হতে জীবন দিতে এগিয়ে আসবে না। আমরা চাই ইনসাফের পক্ষের ওলামায়ে কেরামরা, আজাদির পক্ষের ওলামায়ে কেরামরা দ্বীনের ঝান্ডাকে
মজবুত করে ধরবেন মুখলেসের সাথে, ইখলাসের সাথে। জামায়াতে ইসলামী সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার অভিযোগ করেন, তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা শাপলা চত্বর হত্যাকাণ্ড নিয়ে জাতির সাথে মিথ্যাচার করেছিলেন, আর বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক শাপলা চত্বরের স্মৃতি সংরক্ষণের তাগিদ দেন। একটা সার্বজনীন আন্দোলন এবং সংগ্রাম যেটাকে বলা হয়, সেটা আক্ষরিক অর্থেই শাপলার সংগ্রামটা ছিল। রাষ্ট্রীয়ভাবে শাপলার শহীদান এবং আহত পরিবারদের একটা সম্মান এবং একটা স্বীকৃতি ব্যবস্থা করা হয়। হেফাজতে ইসলামের উদ্যোগে ইসলামী জনতা ঐতিহাসিক এই 5 মের মহাসমাবেশের ডাক দিয়েছে, এবং সেই মহাসমাবেশ কোন দলের ছিল না। যারা দেশকে ভালোবাসতেন, ইসলামী চেতনাকে ভালোবাসতেন, ইসলামী মূল্যবোধকে পছন্দ করতেন, সকলেই সেদিন এই হেফাজতে ইসলামের সমাবেশে সব কিছু নিয়ে এসে হাজির হয়েছিলেন। অনুষ্ঠানের প্রধান অতিথি তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেন, বর্তমান সরকার শাপলা চত্বরের নির্মম হত্যাকাণ্ডকে ভুলে যেতে দেবে না। স্বৈরাচারের আমলে গণতন্ত্রকামী মানুষ নানা নির্যাতনের শিকার হয়েছে উল্লেখ করে তথ্যমন্ত্রী ফেসিবাদী বিরোধী ঐক্য ধরে রাখার আহ্বান জানান। 1971-এর মুক্তিযুদ্ধের গণহত্যা থেকে শুরু করে শাপলা চত্বরের এই হত্যাকাণ্ড পর্যন্ত যাহা হত্যাকাণ্ড, যাহা মানবতা বিরোধী, তেমন কোনো অপরাধকে আমাদের সরকার তামাদি হতে দেবে না। কিন্তু এই কাজ করার জন্য আমাদের সকলের সহযোগিতা লাগবে। আপনাদের বক্তব্য এবং আমাদের সংসদের যেসব প্রস্তাব, এই দুটিকে আমি সংমিশ্রণ করে মাননীয় প্রধানমন্ত্রী তার কাছে পৌঁছাবো। অনুষ্ঠানে আলেম ওলামা সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা উপস্থিত ছিলেন। রাজীব আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। সুনামগঞ্জে জমি বিক্রয় নিয়ে বিরোধের জেরে টানা 3 দিনের উত্তেজনায় দুপক্ষের সংঘর্ষ হয়েছে। সংঘর্ষ থামাতে গিয়ে আহত হয়েছেন সুনামগঞ্জে 1 আসনের এমপি সহ অর্ধশতাধিক মানুষ। শুক্রবার সন্ধ্যার পর সড়ক অবরোধ করে সংঘর্ষে জড়ায় জাউয়া বাজার এবং খিদ্রা কাপন গ্রামের 2 পক্ষ। প্রায় 2 ঘন্টা ব্যাপী চলা সংঘর্ষে আটকা পড়ে শত শত যানবাহন। এ সময় সিলেট থেকে সুনামগঞ্জে ফেরার পথে সড়কে আটকা পড়েন সুনামগঞ্জে 1 আসনের এমপি কামরুজ্জামান কামরুল। সংঘর্ষ থামাতে ঘটনাস্থলে ঢুকলে হাতে পায়ে আঘাত পান এমপি। এই ঘটনায় উভয় পক্ষের অর্ধশত মানুষ আহত হয়েছেন। পরে সেনাবাহিনী ও পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষ থামলে সুনামগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা নেন সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল। গত 20 বছর যারা সন্ত্রাসকে প্রশ্রয় দিয়েছে তারা একটা জেনারেশন এবং শিক্ষাকে নষ্ট করে দিয়েছে, এমন মন্তব্য করেছেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডাক্তার FM সিদ্দিকী। শুক্রবার সন্ধ্যায় নরসিংদী সদর উপজেলা চরাঞ্চল করিমপুরে তাকে সম্বর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে ডাক্তার FM সিদ্দিকী বলেন, প্রাইমারি লেভেল থেকেই শিশুদের শিক্ষা দিতে হবে কিভাবে বড়দের সাথে মিশতে হয়। চরাঞ্চলের অবহেলিত জনপদের জন্য স্বাস্থ্যসেবার মান উন্নয়নে বিশেষ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন নরসিংদী 1 সদর আসনের সংসদ সদস্য এবং জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন। নরসিংদীর সকল সমস্যা পর্যায়ক্রমে দূর হবে বলে আশ্বাস দেন তিনি। টেকনাফে প্রায় 3,50 লাখ টাকা মূল্যের 70,000 পিস ইয়াবা জব্দ করেছে কোস্টগার্ড। কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, বিকেলে টেকনাফ থানার পশ্চিম শিকদারপাড়া এলাকায় গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। ওই এলাকার একটা বাড়িতে তল্লাশি চালিয়ে প্রায় 3,50 লাখ টাকার 70,000 পিস ইয়াবা জব্দ করা হয়। এ সময় কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। দেশে 2020 সাল থেকে শিশুদের নিয়মিত হামের টিকা না দেয় অনেক শিশু মারা গেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ উৎসবে কথা বলেন তিনি। সাংবাদিকতার মতো মহান পেশায় থেকে দেশের কল্যাণে কাজ করার তাগিদ দেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সাবেক শিক্ষার্থীদের মিলন মেলা যোগাযোগ উৎসব 2026। এতে প্রধান অতিথি ছিলেন বিভাগের সাবেক শিক্ষার্থী, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। সাংবাদিকদের একটা সুবিধা আছে। এ সময় শেখ রবিউল আলম বলেন, সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীরা এই পেশায় আসলে গণমাধ্যম খাতে বিদ্যমান দৈন্যদশা থাকতো না। যারা মাস কমিউনিকেশন জার্নালিজমে পড়াশোনা করেন তারা সবাই সাংবাদিক হতে চান না। যদি চাইতেন যে সাংবাদিকতার যতটুকু রুগ্ন দশা আছে এটা আমার মনে হয় থাকতো না। এই জায়গাটাতে যদি একটা সমন্বয় করা যেত, একজন রাজনীতিক হিসেবে যে সাংবাদিকতা আমরা ফেস করি, দেখি এবং জানি, কখনো কোনো আমার কাছে মনে হয়
তা রাষ্ট্র বান্ধব অথবা রাষ্ট্রের সম্ভাবনা বিকশিত হবে সেই বান্ধব না। সারা দেশে হামের টিকার জন্য যখন হাহাকার, তখন বর্তমান সরকার টিকা এনে টিকা কার্যক্রম শুরু করেছে জানিয়ে প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলি বলেন, শুরুতে যেসব এলাকার পরিস্থিতি অত্যন্ত নাজুক সেসব এলাকায় টিকা দেয়া হয়েছে। 1 থেকে 5 বছর ডোজ দেওয়া হয়নি, দিতে হয় 2 ডোজ দিতে হয়। কখনো কাউকে একটা দেওয়া হয়েছে, কাউকে একটা দেওয়া হয়নি, যার কারণে 5 বছর পরে এসে যখন বর্তমান সরকার ক্ষমতা আসলো, এসে যখন আমরা দেখলাম যে না এখানে এই জায়গায় প্রবলেমটা আছে, গভর্নমেন্ট তাড়াতাড়ি করে যেই পদ্ধতিতে টিকা আনার কথা সেটা এনে এপ্রিল মাসে 5 এপ্রিল যেই জায়গাগুলোতে খুব বাজে অবস্থা ছিল, খারাপ অবস্থা ছিল, সেখানে আগে ভাগে টিকা দিয়ে এখন আবার টিকা এনে 20 এপ্রিল থেকে 20 মে পর্যন্ত 2 কোটি শিশুকে টিকা দেবে। যোগাযোগ উৎসবের সাবেক বর্তমান শিক্ষার্থীদের মিলন মেলায় এক আনন্দঘন পরিবেশ তৈরি হয়। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা। পশ্চিমবঙ্গ বিধানসভায় বিজেপির পরিষদীয় দলনেতা নির্বাচিত হয়েছেন শুভেন্দু অধিকারী। তার নেতৃত্বে রাজ্যে সরকার গঠন করবে বিজেপি, এমন সিদ্ধান্ত নিয়েছে দলের কেন্দ্রীয় নেতৃত্ব। শুক্রবার কয়েক ঘন্টার রুদ্ধশ্বাস বৈঠকের পর আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয় তার নাম। এ সময় তৃণমূলের মন্ত্রী থাকা শুভেন্দু অধিকারী হতে চলেছেন পশ্চিমবঙ্গে বিজেপির প্রথম মুখ্যমন্ত্রী। পশ্চিমবঙ্গের মসনদে বসতে যাচ্ছেন শুভেন্দু অধিকারী। বিজেপির বিধায়ক দলের নেতা নির্বাচিত হয় তিনি হতে যাচ্ছেন রাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রী। বিজেপির 207 জন বিধায়কের বৈঠকে শুভেন্দু অধিকারীকে পরিষদীয় দলনেতা হিসেবে বেছে নেওয়া হয়। বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এর মধ্য দিয়ে পশ্চিমবঙ্গে প্রথমবারের মতো বিজেপি সরকার গঠনের পথ চূড়ান্ত হল। কেন্দ্রীয় पर्यवेक्षक रूप में श्री शुभेंदु अधिकारी जी को पश्चिम बंगाल विधानमंडल दल के नेता के रूप में निर्वाचित घोषित किया। মুখ্যমন্ত্রী হিসাবে শুভেন্দুর নাম নিয়ে জল্পনা থাকলেও রাজনৈতিক মহলে খুব একটা সংশয় ছিল না। নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই তাকেই সবচেয়ে শক্তিশালী দাবিদার হিসেবে দেখা হচ্ছিল, কারণ টানা দ্বিতীয়বারের মতো তিনি হারিয়েছেন মমতা ব্যানার্জিকে। নরেন্দ্র মোদীজির মন্ত্র সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস, সবকা প্রয়াস, এটাই হোক আগামী দিনে আমাদের মন্ত্র। আসুন পশ্চিম বাংলাকে মোদীজির আদর্শে, তার নেতৃত্বে নবনির্মাণ করি। কংগ্রেসের ছাত্র রাজনীতি দিয়ে রাজনৈতিক যাত্রা শুরু করেন শুভেন্দু। পরে যোগ দেন তৃণমূলে। নন্দীগ্রাম আন্দোলনের সময় মমতার ডান হাত ছিলেন তিনি। তৃণমূল সরকারের মন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেন। 2020 সালে দল ছাড়েন এবং যোগ দেন ভারতীয় জনতা পার্টি বিজেপিতে। নন্দীগ্রাম কা হিন্দু জনতা ফের মুঝে জিতায়া। 2021 সালে নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে আলোচনায় আসেন শুভেন্দু। এবারে নির্বাচনে ভবানীপুরেও মমতাকে পরাজিত করে নিজের রাজনৈতিক অবস্থান আরও শক্ত করেছেন তিনি। শনিবার কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান হবে। এ নিয়ে চলছে ব্যাপক প্রস্তুতি। অস্মিতা বিশ্বাস, যমুনা নিউজ। এদিকে আনুষ্ঠানিকভাবে লোকভবনে গিয়ে সরকার গঠনের দাবি পেশ করেছে বিজেপি। শুক্রবার সন্ধ্যায় পশ্চিমবঙ্গের রাজ্যপাল আর.এন. রবির হাতে বিজেপি বিধায়কদের স্বাক্ষর সম্বলিত চিঠি তুলে দেন পশ্চিমবঙ্গের বিধানসভার সংসদীয় দলনেতা এবং রাজ্যের নির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সঙ্গে ছিলেন দলের রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য সহ অন্য বিধায়ক এবং কেন্দ্রীয় মন্ত্রীরা। শনিবার ব্রিগেডের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন শুভেন্দু। পশ্চিমবঙ্গ বিধানসভার পরিষদীয় নেতা হিসেবে শুভেন্দুর নাম ঘোষণা করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। অন্যদিকে তুমুল নাটকীয়তার পর অবশেষে ভারতের তামিলনাড়ুর সরকার গঠনে অনিশ্চয়তা কেটেছে। প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করেছে সুপারস্টার থালাপতি বিজয়ের দল টিভিকে। বাম দল এবং ভিসিকে সমর্থন পাওয়ার পর দলটির সমর্থন সংখ্যা পৌঁছেছে 119-এ, যা সরকার গঠনের জন্য প্রয়োজনীয় 118 আসনের সীমা অতিক্রম করেছে। শুক্রবার বিকেল 4:30টায় তামিলনাড়ুর গভর্নর রাজেন্দ্র বিশ্বনাথ আর্লেকারের সঙ্গে তৃতীয় দফায় বৈঠকে বসবেন বিজয়। রাজনৈতিক সূত্রগুলোর ধারণা এই বৈঠকেই তিনি আনুষ্ঠানিকভাবে সরকার গঠনের দাবি জানাবেন। নির্বাচনের পর একক সংখ্যাগরিষ্ঠতা থেকে 10 আসন পিছিয়ে থাকায় সরকার গঠন নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। দর্শক, এই ছিল যমুনা নিউজ এখনকার মতো। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে।